জামাত এবং আওয়ামী লীগের লোক ঢুকে আছে গুরুত্বপূর্ণ পদে, এবং বিএনপি জানি না তারা কাদের লোক, এবং এরাই বলে গুপ্ত গুপ্ত গুপ্ত। মনে করুন সর্বাধিক যারা গুপ্ত প্রচার করে, গুপ্ত বলে, এরা অধিকাংশ হলো অন্য দল থেকে আসা লোক, হয় জামাত থেকে আসা অথবা আওয়ামী লীগ থেকে আসা। অন্যকে গুপ্ত বলে নিজেকে জায়েজ করে। ছিল বাংলাদেশে স্বদেশী একটা দেশ বিদেশিদের সাথে লড়াই করতে পারে, কিন্তু একটা দেশের জনগণ যখন তার নিজেদের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করে, এটা কত কঠিন এটা একমাত্র বাংলাদেশ জানে। আমরা আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই। আজকে কিছু ভিডিও দেওয়া হবে। এই দৃশ্যটা তো আপনার মনে আছে না, যখন পুলিশ ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল, সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী, তারপর একে একে ফাঁকা গুলি ছুড়লে পুলিশ পেছন থেকে সরে যায়। আমাদের সেনাবাহিনী তাদের দেশপ্রেমের প্রমাণ দিয়েছিল। হাসিনা উপরস্থ কর্পোরেট অফিসার তৈরি করলেও যারা কর্নেল, মেজর বা আমাদের সোলজার, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, এই পর্যায়ের প্রচুর দেশপ্রেমিক ভাইদের অবদানে আজ দেশটা স্বাধীন হয়েছে। এই দৃশ্যগুলো আমি কেন দেখাচ্ছি, কিছু কথা বলার জন্য। আগে দেখে নেন কত মানুষের ত্যাগ। দিনটা ছিল ৪ঠা আগস্ট ২০২৪। স্থান মিরপুর ১০। সেখানেই গুলিবিদ্ধ হন অজ্ঞাত এক তরুণ। মৃত্যু নিশ্চিত জেনে শেষ সময়ে শুধু মায়ের মোবাইল নাম্বারটি বলতে পেরেছিলেন। এই ছেলেটি জেনে যাচ্ছেন তিনি মারা যাবেন, তাই রক্তাক্ত অবস্থায় তার সতীর্থদের বলছিল, ভাই কেউ কাউকে চিনেন না, যারা তাকে তুলে নিচ্ছে তাও তারা চেনেন না, যে যার মতো ঘর থেকে বেরিয়ে আসছেন একটা স্বাধীন বাংলাদেশ দেখার জন্য। তাকে যখন রক্ত পড়ছিল, তাকে বাঁচাবার জন্য সতীর্থরা, অপরিচিত সতীর্থরা তুলে নিচ্ছিলেন, তখন বলছিলেন, ভাই আমার মায়ের নাম্বারটা লিখে নেন। ছেলেটি বেঁচেছে, মানে বেঁচে গেছে আল্লাহর অশেষ রহমতে, কিন্তু এক দুঃসহ কষ্ট সয়েছে ১.৫ বছর। সেই মানে ভয়ঙ্কর দৃশ্যগুলোর গল্প কোনোদিন শোনাবো, আমার তার মুখ থেকে হয়তো শোনানোর চেষ্টা করব। ১.৫ বছর হাসপাতালে লড়াই করেছে, তার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। এই ১.৫ বছর মৃত্যু খুব কাছ থেকে দেখেছে এবং কতটা কষ্ট সে দেখেছে। সে বলছে যে নতুন বাংলাদেশটা দেখার স্বপ্নেই লড়াইটা করেছে, সেই বাংলাদেশটা গড়ে দেন আপনারা যারা এখন দেশ চালাচ্ছেন। আসেন আরেকটা ভিডিও দেখি। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি সংখ্যা, আমি আপনারা ভিডিওটা দেখছেন, ওয়াসিমকে দেখতে পাচ্ছেন, আমাদের প্রিয় ওয়াসিম, ছাত্র দলের ওয়াসিমকে, মানে যেদিন মারা যায় ওয়াসিম, তার কিছুক্ষণ আগের ভিডিও এটা। শিবিরের চট্টগ্রাম শাখার দায়িত্বশীল আইটি সম্পাদক, আপনারা দেখেন ভিডিওতে, জসিমকে বুকে জড়িয়ে সরিয়ে দিচ্ছে। আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই। সাদা শার্ট শিবিরের নেতা, আর জার্সি পরা আমাদের ওয়াসিম, আমাদের কলিজার টুকরা ওয়াসিম। ওই ময়দানে কে ছাত্রদল, কে শিবির, কেউ পরিচয় জিজ্ঞেস করেনি। একটা ভাই গুলি খেয়ে পড়ে গেছে, আরেকটা ভাই তাকে বাঁচাবার জন্য শেষ লড়াইটা করেছে। সামনে পুলিশের মুহুর্মুহু গুলি চলছে, একটা ভাই গুলি খেয়ে পড়ে কাতরাচ্ছে, বাকিরা পালায় নাই, ছুটে গেছে সামনে তাকে বাঁচাবার জন্য। আরেকটা ভাই গুলি খেয়ে সেখানে পড়ে গেছে, একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন গুলি খেয়ে পড়ে গেছে। আপনাদের সেই হাদিসটা মনে আছে, আমাদের সাহাবীদের একটা গল্প। যুদ্ধের ময়দানে অজস্র সাহাবী আহত হয়ে পড়ে আছেন, মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন, পানি পানি করে চিৎকার করছেন।
সামান্য একটু পানি পাওয়া গেছে। এক সাহাবীর কাছে সেই পানিটা নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, আমার দরকার নেই, আমার পাশের জনকে দেন। তার কষ্ট আরও বেশি। তাকে যখন সেই পানিটা সাদা হলো, অল্প একটু পানি, সবাই খেতে পারবে না, 1 জন বা 2 জন খেতে পারবে। সেই পানিটা বলছে যে, আমাকে না, আমার পরের জনকে দেন। এইভাবে সকল আহত সাহাবীদের কাছে সেই পানিটা নিয়ে যাওয়া হলো। কেউ নিজে না খেয়ে অপর ভাইকে দিতে চেয়েছিল। বাংলাদেশের ঠিক লড়াইটা এভাবে হয়েছিল। আল্লাহর সাহায্য এমনিতে আসে না, যখন মানুষের মধ্যে ঈমান থাকে, দেশপ্রেম থাকে এবং লোভ থাকে না। এরা কেউ পলিটিক্যাল লোক না, এরা সব ফ্যাসিস্ট হাসিনা মুক্ত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল, যেই হাসিনা এই দেশের আলেমদের ফাঁসি দিয়েছিল, যেই আলেমদেরকে অপমান করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, হেফাজতকে মেরেছিল, এই দেশের 57 জন বীর সেনাকে হত্যা করেছিল। অজস্র আলেমের রক্ত লেগেছিল হাসিনার গায়ে। সেই পাপী হাসিনা, ফ্যাসিস্ট হাসিনাকে সরাবার জন্য এই দেশের যুবকরা নেমে এসেছিল। দেখেন, সেই ওয়াসিম এবং শিবির পাশাপাশি বুকে জড়িয়ে আছে। পরের দৃশ্যে ওয়াসিম শাহাদাত বরণ করেন। তাকে শিবিরের ছেলেটা বারবার বাঁচাবার চেষ্টা করছিল এবং বলছিল, ওয়াসিম তুমি সরে যাও, ওখান থেকে অপারেশন, গোলাগুলি হচ্ছে। আবার দেখেন ভিডিওটা। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি সংখ্যা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চঞ্চল ঠমকি ঠমকি পথ যেতে 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 চমকি। এটা ছিল আমাদের ওয়াসিমের শেষ ভিডিও। আর ফিরে আসেনি ওয়াসিম তার মায়ের কাছে। এমন হাজারো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। পায়ে হাত দিয়ে অবশেষে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, কি একটি অবস্থা। দর্শক, যে বিষয়টি বলছিলাম, এরকম হাজারো দৃশ্য আমাদের চোখে ভাসছে। আমাদের দেশটা এখন কোথায় আছে? আমাদের দেশটার খবর কি বলেন তো? আমরা এখন লড়াই করছি, ক্রেডিট ছিনতাইয়ের চেষ্টা করছি, কিন্তু বাস্তবিক অর্থে যারা জীবন দিয়েছে দেশটার জন্য, তাদের অবস্থা কি? তাদের পরিবারের অবস্থা কি? আহতদের অবস্থা কি? আমরা খোঁজ নিচ্ছি কি? কারা, কোথায়, কিভাবে? এই রাষ্ট্রের লুটপাট চলছে, পাল্লা দিয়ে চলছে। যারা দেশটাকে স্বাধীন করলো তারা কি খেতে পারছে? নাকি ৭১-এর মতো প্রকৃত মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছে, আর রাজাকার মুক্তিযোদ্ধার সেজে রাজনৈতিক আনুকূল্য পেয়ে যারা ফেক মুক্তিযোদ্ধা সেজে গেছে, তারা মাসোহারা পাচ্ছেন, প্রতি মাসে তাদের সন্তান নাতিপুতি সবাই পাচ্ছেন। প্রকৃত মুক্তিযোদ্ধারা ভিক্ষা করছেন রাস্তায়। বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কতজন? এক এক সরকার আসে, এক এক সরকার এসে মুক্তিযোদ্ধার লিস্ট বাড়ান। এমনও বহু মুক্তিযোদ্ধা পাওয়া গেছে যারা একসময় রাজাকার ছিলেন, কারণ তারা ওই দলটি করতেন আর দলটি ক্ষমতায় ছিল, মুক্তিযোদ্ধা সেজে গেছেন। এমন অনেক মুক্তিযোদ্ধা আছে যাদের জন্মই হয় নাই, মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। আর প্রকৃত মুক্তিযোদ্ধারা কোথায়? কেউ জানে না। এই জুলাই যারা বিপ্লবী, তাদের জীবনে যেন এটা না ঘটে। যারা এই বিপ্লবের যোদ্ধাদের, ফাইটারদের, বীর সেনাদের মূল্যায়ন করবে না, মনে রাখবেন, তারা আর নতুন বাংলাদেশে কাউকে রাজপথে পাবে না। মানুষ তখনই জীবন দেয় যখন দেশকে রক্ষার প্রশ্ন আসে, কিন্তু যারা রাজনীতিবিদ তারা দেশকে বিক্রি করে রাজনীতি করে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। দর্শক, আজকে সচিবালয়ে ঘেরাও ছিল জামাত ইসলামের, তেল গ্যাস বিভিন্ন দাবিতে। সেখানে একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটা কি? পিরোজপুর বোধহয় না, বরগুনার এমপি, জামাতের সাবেক শিবির সভাপতি এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, বেশ আলোচিত ভাইরাল একজন ছাত্রনেতা, তাকে চর মেরেছিলেন জামাতের আমির। এমন একটি দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এটা নিয়ে আমার কিছু আলোচনা। বিষয়টা আসলে কি ঘটেছিল সেখানে?
সচিবালয় ঘেরাও এই প্রোগ্রামে জামাতের আমির এবং এনসিপির প্রধান অলি আহমেদ সহ গুরুত্বপূর্ণ সব নেতারা ছিলেন। তারা প্রশাসনকে 10 মিনিটের সময় দিয়ে বলেন যে আমাদের যে দাবিগুলো আছে এগুলো সরকারের মন্ত্রী এসে নিয়ে যাবে বা তাদেরকে ডেকে আনেন, আমরা দাবিগুলো তুলে আমরা এখান থেকে চলে যাবো, এরকম অনেকগুলো তথ্য আসে। নতুবা আমরা নতুন করে আন্দোলন সংগ্রামে ডাক দেব। এই সময় দুটো জিনিস ঘটেছে। একটা পটুয়াখালীর এমপি লিখেছেন এক ভাই, ধন্যবাদ ভাই। তো মাসুদ সাহেব ইয়াং ফোর্স বা ইয়াং ফোর্সের অন্যতম জনপ্রিয় নেতা, শিবির বা যারা ইয়াং ফোর্সের। এখানে দুটো বিষয় ঘটেছে। একজন রানিং এমপিকে তার দলের প্রধান আদর করে চর দিয়েছেন, চর মানে কি এরকম হালকা করে লাগিয়েছে, এবং তিনি সঙ্গে সঙ্গে থেমে গেছেন। শিবির দেখালো তাদের একটা ডিসিপ্লিন কাকে বলে। ধরেন রাস্তায় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, 3টা দলের প্রোগ্রাম হচ্ছে, কোনো একটা জায়গায় হসপস হয়ে গেছে, মঞ্চ থেকে বিএনপি বা আওয়ামী লীগ চেয়ার ছোড়াছুড়ি করে, দেখেন না, মাইক ফাটায় ফেলায় নেতারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই থামো, এটা করো ওইটা করো, লাস্টে সে বকাবকি পর্যন্ত করে, কেউ থামে, মারামারি করে, কে কত পারে, এই ভাই গ্রুপ ওই ভাই গ্রুপের সাথে পিটাপিটি, চেয়ার ভাঙাভাঙি, যা তা হয়ে যায়। নিজেরা তো পর্দার আড়ালে গোলাগুলি খুনাখুনি করে, একদম অন স্ক্রিন এগুলো করে। শিবির এমন একটা দল, আমি সংবাদ কভারেজ করতে এগুলো দেখেছি। মঞ্চ থেকে তার নেতা যদি বলি স্টপ, স্টপে পুরো শব্দটা বলা না, প্রথম অ্যাস শব্দটা আসার সাথে সব মঞ্চ ঠান্ডা। এত ডিসিপ্লিন একটা ফোর্স শিবির, আমি ফোর্স বলছি, এত মানে কি বলবো, চোখের ইশারায় দলটা চলে, অবাক হয়ে যায়। তাদেরকে খুব অপছন্দ করতাম, কিন্তু এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে তারা যখন বিএনপির সাথে একসাথে এক প্ল্যাটফর্মে আন্দোলন করছে, তখন অনেকে চিনছি, অনেকে দেখছি, অনেকের সাথে কাজ করতে গিয়ে তাদের প্রতি একটা মায়া তৈরি হয়েছে। তাদের এই ডিসিপ্লিন, তাদের এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে। যেটা সত্য সেটা বলতে দ্বিধা নেই, যেটা ভালো লাগবে সেটা বলতেই হবে। এতদিন বিএনপিরও ভালো লাগছে, সাম্প্রতিক সময় বিএনপির ভালো লাগছে না। তো এখন বিষয়টা হলো কি, মাসুদ সাহেবকে দিয়ে জামাত 3টা খেলা খেলছে। এক, মাসুদ তুমি খেপে যাবা, আমি থামিয়ে দেব, বুঝতে পারছেন? মানে সরকারকে চাপ দিচ্ছে, দেখো আমি নির্দেশ দিয়ে থামিয়ে দিলাম, কিন্তু আমার জনগণ ক্ষিপ্ত, দাবি আদায় করো নতুবা খবর আছে। এই মেসেজটা সরকারকে দিয়েছে। 2 নম্বর, যে আমি আমার একটা এমপিকে ধাক্কা মারতে পারি, আমার কন্ট্রোল কি আমার দলের মধ্যে দেখো, আমার এক ইশারা আমার দল উঠে আর বসতে পারে। এইটা সেই দল। 2, মাসুদকে ধাক্কা দিয়ে যে বার্তাটি দিল সেটি হলো যে এই সংগঠনের যে যত বড় নেতাই হোক, এক নির্দেশনা চলতে হবে, সেটা হলো আনুগত্যের যে জায়গাটা, আমিরের নির্দেশ। 3 নাম্বার, যে এই জনগণ একটা বড় বৃহত্তর আন্দোলনের জন্য মুখিয়ে আছে, তাদেরকে ধাক্কা দিয়ে থামাতে হচ্ছে, বা একজন এমপিকে কিভাবে কন্ট্রোল করতে হয়েছে আমাদের, দেখেন। অর্থাৎ অনেকগুলো মেসেজ এখানে জামাত ইসলাম দিয়েছে। এটাকে যারা ভাইরাল করছে নেগেটিভ অর্থে, সমস্যা নাই, করতে পারেন যে যার অ্যাঙ্গেল থেকে। আমি আমার অ্যাঙ্গেলটা বলছি, আপনারা আপনাদের অ্যাঙ্গেলটা বলবেন। এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে সম্ভব? আমার মনে হয় না। এতক্ষণ খুনাখুনি হয়ে যেত, কে কার কাকে কি করছে। কারণ জামাত তো পরিবারতন্ত্রের রাজনীতি না যে আমির সাহেবের ধাক্কা মারলে কিছু হবে। আমির সাহেব দেখবেন 2 বছর পরে নাই, আরেকজন আমির হয়ে যাবে, সে তাকে মানলে কি না মানলে কি। কিন্তু এই ধারাবাহিকতাটা আমার ভালো লাগছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই নেতাদের মধ্যে, মানে আমির সাহেব তাকে শুধু এরকম গালে হাত দিয়ে একটা ধাক্কা দিলেন বা চট দিলেন, যেটাই বলেন আপনারা, পরক্ষণে একটা কাজ করছেন, মাসুদকে জড়িয়ে কপালে চুমু দিচ্ছেন। মানে আমি এই জিনিসগুলো দেখে আর মুগ্ধ হই। যখন আমি দেখি আমাদের দলের মহাসচিবকে মানে লড়াই করে কাউকে থামাতে পারেন না, তখন আমার মনে হয় যে একটা বিশাল দলের চেয়ে অল্প কিছু লোক থাকুক, মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল থাকুক, একটা ডিসিপ্লিন ফোর্স থাকুক। আমরা দেখি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কোথাও গেলে আবিদ, নয়ন সামনে পিছিয়ে দৌড়া, এটা কিন্তু তারেক রহমান খুশি হন না, একেবারেই হন না। আমি ব্যক্তিগতভাবে বললাম, জানি, কিন্তু এগুলো করে কেন? যে তাকে খুশি করতে পারলে হয়তো কিছু পাওয়া যাবে। এভাবে কি খুশি করে কেউ কিছু পায় বা পেয়েছে? আমার মনে হয় না। কিন্তু সবচেয়ে ভালো হতো কি, দলটার মধ্যে যদি একটা ডিসিপ্লিন তৈরি হতো। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে
নির্বাচন হয়েছে, সব জায়গায় কিন্তু বিএনপির সমর্থিত ছাত্রদল হেরেছে, সব জায়গায় শিবির জিতেছে। কেন? তারা 5 তারিখের পর স্বাধীনভাবে রাজনীতির সুযোগটা পেয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে পোলাপানের মন জয় করে ফেলছে শিক্ষার্থীদের। দেখেন ছাত্রদল কি করছে জগন্নাথে বা বেরুবিতে, ঢাকা কলেজে, আলিয়া মাদ্রাসা। আপনি মিডিয়াতে কি বলবেন সেটা বড় কথা না, আপনি সোশ্যাল মিডিয়ায় কি বলবেন সেটা কথা না, আমার কথা কোন পক্ষে যাবে সেটা বড় কথা না। যাদের সাথে সংগঠিত হচ্ছে তারা দেখছে না, জগন্নাথের স্টুডেন্টরা দেখলো না যে কে কোন পক্ষে আছে, শিবির কোন পক্ষে, ছাত্রদল কোন পক্ষে, কাদের পক্ষে, কেন দ্বন্দ্ব। ঢাকা কলেজ জানে না, বেরুবি জানে না, ঢাকায় আলিয়া মাদ্রাসা জানে না। বিষয়টা হলো কি, ছাত্রলীগ এভাবে পচে গেছে। একটা জগন্নাথ কলেজের বা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি, ছাত্রদল সভাপতি মনে হয় 15-20 বছর আগে কলেজ থেকে পাশ করে বের হয়ে গেছেন। তার এখানে কাজটা কি? এখন তিনি সেই পদে থাকেন কি করে? এই যে আদু ভাইদেরকে দিয়ে দলটা পরিচালনা করছে ছাত্রদল, এদিকে ছাত্রদলের শক্তি বাড়ছে। এটা এখন কি করছে? এদের বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, খোঁজ দিয়ে দেখেন বাচ্চাদের হয়তো বিয়েও হবে কয়েকদিন পরে, বা নাতি নাতি হয়ে যাবে। ছাত্রদল, এদের আয়ের ইনকাম কি? চাঁদাবাজি। এদেরকে ভালো জব দেওয়া উচিত, একটা ছাত্র নেতৃত্ব তৈরি করা। দেখেন এই যে জুলাই আন্দোলনে ওরা শিবির গত 2 বছর ধরে দুর্দান্ত প্রোগ্রাম করছে। ছাত্রদলের চোখে দেখার মতো একটা ভালো প্রোগ্রাম আছে? একটা প্রোগ্রাম করলে নিজেরা মারা কাটাকাটি শুরু করে। আমার এই কথাগুলো আপনার সমালোচনা আকারে নিবে না। আমি চাচ্ছি কি জানেন, যেই মাঠে লীগ নাই, ছাত্রলীগ নাই, সেই মাঠে এখন ছাত্র শক্তি, ছাত্র শিবির, ছাত্র দল আছে। এরা একটা প্রতিযোগিতা করুক, কে কত ভালো কাজ করতে পারে। ক্যাম্পাসে ছাত্র বান্ধব দাবি, কর্মকাণ্ড, সকল কাজগুলো যদি হয়, বাংলাদেশটা এগিয়ে যাবে। শিবিরের সংখ্যার চেয়ে ছাত্রদলের সংখ্যা অনেক বেশি। সারা বাংলাদেশ ছাত্রদলের নেতা কর্মী ভরপুর, শিবিরের সংখ্যা কত বলব। আমার ছাত্রদলের ভাইগুলি যদি একটু ক্যারেক্টারের পরিবর্তন আনতে পারে, তাদের কমিটিগুলো যদি একটু মেধাবীদের দিয়ে হয়, এই যে ডাকসুতে যারা এবার বিজয় লাভ করছে, একদম এদের মধ্যে বেশ কয়েকজন এবার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট শিবিরের। তো এদেরকে ঠেকাবেন কি করে? সম্ভব? যদি ঠেকাতে না পারেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বসবে কারা? আওয়ামী লীগের লোক বা শিবিরের লোকগুলি ঢুকে যাবে। তাহলে বিএনপি মেধা নির্ভর ছাত্রদল গঠন করতে পারে। সারা দেশে যে নয়ন হেলমেট পরে নেমে ছাত্রলীগকে মুছে দিয়ে এখন নয়ন নিজেই হেলমেট সেজে গেল, হেলমেট দল। এই জিনিসগুলো কোনো দলকে বিজয় এনে দেয় না, পচায়। বাংলাদেশের রাজনীতি করতে হলে আগামী দিনে যে চ্যালেঞ্জ, জামাত শিবির এবার ক্ষমতায় চলে আসবে এরকম হাইপ উঠে গেছে। তারপর তো অনেক মেকানিজম হয়েছে তাদের থামাইতে গিয়ে, এটা সবাই জানেন। কারণটা কি? আগামীতে কি হতে পারে কল্পনা করেন যদি এবার বিএনপি ফেল করে? আওয়ামী লীগ তো মাঠে নাই। তো বিএনপির এই 5-6 মাসের দৃশ্যপটে তো বলে দিচ্ছে যে বিএনপি খুব ভালো কিছু করতে পারছে না, আগামীতে হয়তো পারবে। তাহলে কি করবেন? এই বিষয়গুলো নিয়ে আমাদের এখন ভাবতে হবে। রাজনীতিতে পেশি শক্তি দিয়ে টিকবে না। রাজনীতিতে এখন অস্ত্র, ওই যে হেলমেট চাপাতি দিয়ে টিকবে না। জুলাই বলে দিয়েছে এগুলোকে না। এখন এগুলো যারা করবেন সবাই সম্মিলিত তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত কোনো ক্যাম্পাস পুরোপুরি ছাত্রদল দখল করতে পারেনি। ক্যাম্পাস দখল করার দরকার নেই, মানুষের হৃদয় জয় করেন। তা আমার সাজেশনটা হলো, আমরা যারা জুলাইকে ভুলে যাচ্ছি, এই জুলাই ভুলে গেলে বাংলাদেশ আর কখনো জুলাই আসবে না। এখন বিএনপি মনে করে আর জুলাইয়ের দরকার নেই, আমরা তো ক্ষমতায় আছি। বিএনপি তো 5 বছর পরে ক্ষমতা ছাড়বে না, আল্লাহ না করুক। যদি বিএনপি আর ক্ষমতা আসতে না পারে 5 বছর পর, আর কেউ আসে পরে। তাই বিএনপি আজকে যে দাবিগুলো জামাত আর এনসিপি করতেছে, বিএনপিকে সেই দাবি নিয়ে আবার মাঠে নামতে হবে। কারণ তারা বিরোধী দল মানে তো দাবি। আর সরকারে বসলে কোনো দাবি মানি না, তখন শুধু সংবিধান। আগে শেখ হাসিনা সংবিধান করছে, ওবায়দুল কাদের করছে, এখন আমাদের সালাউদ্দিন ভাই করে। তো 24-এর আন্দোলনের পর জাতি দুটো জিনিস বুঝে গেছে। জাতিকে আর আগডুম বাগডুম বোঝানো যাবে না যে গণভোট হয়েছে তা যদি বাস্তবায়ন না করেন। আমি এটুকু বলতে পারি, 5 বছর বিএনপি স্টে করা কঠিন হয়ে যাবে। এখন বিএনপিকে যারা সময় দিচ্ছে, শুধু বিএনপি জামাত না, বিএনপিকে আরেকটা থার্ড পার্টি খেলছে বিএনপিকে নিয়ে, ইস্টাবলিশমেন্ট যদি কোনো কারণে জামাতের গ্রিপে চলে আসে বা জামাত ইস্টাবলিশমেন্টকে ম্যানেজ করতে পারে, বিএনপিকে ধাক্কা দিলেই পড়ে যাবে, ঝরঝর করে পড়ে যাবে। কারণ প্রশাসনের মধ্যে